নেওয়া হয়েছিল, তার জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট, মেডিকেল টিম। আরে সে তো বুঝলাম, বাইরে তো পুলিশ ছিল, বাইরে তো ডাক্তার বসেছিল, কিন্তু ভেতরে যে ব্রডশিট যেখানে নাম্বার পুট করা হলো সেই ব্রডশিটটা কোথায়? আপনার দিদি তো বলে যে কোনো ইনলিগালিটিসই নেই, সব একদম পরিষ্কার হয়েছে, দারুণ হয়েছে, করাপশন ফ্রি হয়েছে। তা আজকে কেন বলছেন বেনিয়ম অনিয়ম, মাত্র 360 জন, এসব বলছেন কেন এখন? যারা নিজেদের শিক্ষক ক্লেম করছেন তারা হাততালি দিচ্ছেন। আদালতের অভ্যন্তরে হাততালি দেওয়ার জায়গা না। মমতা ব্যানার্জির আমলে কারা শিক্ষকতার চাকরি পেয়েছে বোঝাই যাচ্ছে। 1000 জন নিয়োগ পেয়েছে, তার মধ্যে হয়তো 700 জনের নিয়োগ হয়তো দুর্নীতিপূর্ণ, কিন্তু ধরা পড়েছে 200 জন, মানে বমাল ধরা পড়েছে। আর বাকি 500 জন বমাল ধরা পড়েনি। মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে ওই 500 জনকে বেসিক্যালি ঢুকিয়ে দিতে পারলে ওদের টাকা ফেরত দিতে হবে না, এই উদ্দেশ্য নিয়েই 10 নম্বর দেওয়া। কেন্দ্রে যতদিন বিজেপি রয়েছে, যতদিন নরেন্দ্র মোদী অমিত শাহরা ক্ষমতায় রয়েছে, এই রাজ্যে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেফ, কিচ্ছু হবে না। এক শ্রেণীর আইনজীবী আমাদের যারা ভাই বোন ফ্রেশার্স ক্যান্ডিডেট বা আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেখাচ্ছেন, অর্থাৎ 10 নম্বরে এক্সপিরিয়েন্স মার্কস দিলে তারা বঞ্চিত হবে। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে 10 নম্বরে এক্সপিরিয়েন্স মার্কসটা একটা রুলস তৈরি হয়েছে, সেই এক্সপিরিয়েন্স মার্কস যেটা দিচ্ছে সেটাই শুধুমাত্র নিয়োগের ক্রাইটেরিয়া নয়, তার সঙ্গে 60 নম্বরের একটা ওএমআর বেস পরীক্ষা আছে, তার সঙ্গে 10 নম্বরের একটা একাডেমিক কোয়ালিফিকেশান আছে, তার সঙ্গে 10 নম্বর প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্স আছে। এগুলো সব কিন্তু পার্ট। যে 5 বছর চাকরি করেছে সে 10 পাবে, যে 1 বছর করেছে সে 2 পাবে। দেওয়া হয়ে গেছে, মানে সেটা দেওয়া হবে বলেই তো ডিক্লেয়ার করেছে, সেটাকে চ্যালেঞ্জ হয়েছে। সরকার ডিসাইড করেছে যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হবে, এটা সরকার ডিসাইড করেছে এবং সরকার আইন তৈরি করেছে। সরকার আইন তৈরি করে এসএসসিকে সেই আইন মোতাবেক নিয়োগ করতে বলেছে। এই যে সরকার যে আইনটা তৈরি করেছে সেই আইনের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে। আদালত ডিসাইড করবে, 28 তারিখে রেখেছে পরবর্তী শুনানি। ইন দ্য মিন হোয়াইল সুপ্রিম কোর্টে মামলা আছে, মহামান্য বিচারপতি বলেছেন যে সুপ্রিম কোর্টের মামলা দেখবেন, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কেন আবার হাইকোর্টে নিয়ে এলো মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য? তো মামলা যেখানে মক্কেল আসবে, যেখানে মক্কেল, এই যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স তো হাইকোর্টই, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হাইকোর্টই। এই যে মামলা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে হয় না, খুন হলো ডাইরেক্ট সুপ্রিম কোর্টে মামলা হলো, হয় না। মামলা প্রথমে যে কোর্টের জুরিসডিকশন হয়, এই ধরনের মামলার কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে হাইকোর্ট। বলে এগুলো আইনি বিষয়, সবাই সবকিছু জানবে এরকম তো বিষয়। ওটাই দেউলিয়া কার একটা মানে পোস্ট, ফেসবুক পোস্ট, সেটাকেও জাজকে দেখাচ্ছে কার লেখা জানি না, সেটা আমার নাম করে নাকি ভাইরাল হয়েছে, ঘুরেছে। আমি নাকি বলেছি সবাইকে আসতে, আরে ভাই কোর্টে কে আসবো, আমি তো স্কুল সার্ভিস কমিশনে যাবো, আমি বিকাশ ভবনে যাবো, এতদিন তো আন্দোলন সেখানেই করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে থরি করতে গিয়েছি নাকি? তো এত দেখানোর কি আছে? একটা সিনিয়র আইনজীবী এত নাকি তিনি আইন জানেন, তিনি ফেসবুকের স্ক্রিনশট তাকে জাজকে দেখানো হচ্ছে। কত বড় দেউলিয়াপনা এটা, যে স্ক্রিনশট দেখিয়ে দেখাতে হচ্ছে। মানে দুদিন পরে আমি তো ভাবছি, আরে ভাই আমি কেউ নয়, তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা। দুদিন পরে তো তুমি আলিমুদ্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে। তোমার দেউলিয়াপনা এই জায়গায় গিয়েছে, তো হাসি লাগছে আমার, দেখেই হাসি পাচ্ছি। আইন দিয়ে লড়ছে, আমাদের লয়ার আছে, তোমার লয়ার আছে, লড়ো। এভাবেই তো হচ্ছে কে তো সুপ্রিম কোর্টের ম্যাটার এখানে আবার নিয়ে আসছো, ইত্যাদি করছো, করো। তাই বলে কি তুমি স্ক্রিনশট দেখাবে? আজকে আদালতের অভ্যন্তরে একটি অত্যন্ত অযাচিত, এবং এটাই স্বাভাবিক মমতা ব্যানার্জির আমলে, যারা নিজেদের শিক্ষক ক্লেম করছেন তারা হাততালি দিচ্ছেন। আদালতের অভ্যন্তরে হাততালি দেওয়ার জায়গা না। মমতা ব্যানার্জির আমলে কারা শিক্ষকতার চাকরি পেয়েছে বোঝাই যাচ্ছে। এই 10 নম্বর চ্যালেঞ্জটা কিসের জন্য সরকার এই 10 নম্বরের দিতে চাইছে? কারা পাবে? 2016 সালে সিলেকশন হয়েছে এই রাজ্যে, তারপরে 2025 সালে হচ্ছে, ওটা ক্যান্সেল হওয়ার পরে। আর তার আগে সিলেকশন যেটা হয়েছে, সেই সিলেকশন প্রসেসে কোনো শিক্ষক পাবে ওই 10 নম্বর? কারণ তার সে তো অলরেডি এজ বার হয়ে গেছে।
তাহলে সরকার একটা ডেফিনেট উদ্দেশ্য নিয়ে এই 10 নম্বর দিয়েছে। ডেফিনেট উদ্দেশ্যটা কি? যে ওই 2016 সালের সিলেকশন প্রসেসে টিচাররাই ওই 10 নম্বর পাবে, আর সঙ্গে কিছু জন হয়তো পাবে। তাহলে বেশিরভাগটাই এই 2016 সালটাকে বেশিরভাগটাকে ঢুকিয়ে নেওয়ার জন্যই এই পদ্ধতি, খুব পরিষ্কার। তাহলে যদি মানে এটা তো ঠিক যে 2016 সালের ওই যে টেন্টেড লিস্ট বেরিয়েছে, ওর বাইরে কি সবাই আনটেন্টেড নাকি? সেটা যদি হতো যে ওই টেন্টেড লিস্টের বাইরে সবাই আনটেন্টেড, তাহলে সুপ্রিম কোর্ট এটা বাতিল করতে গেল কেন? তাহলে সুপ্রিম কোর্টকে বলা উচিত ছিল যে টেন্টেড লিস্টের বাইরে সবাই আনটেন্টেড, অথচ সকলেরই চাকরি থাকবে। ঘুর পথে এই সিলেকশন করা, এত কিছু করা দরকার ছিল না। সিলেকশন যে প্রসেসে যে টেন্টেড লিস্ট, ওর বাইরের সকলেই যদি আনটেন্টেড হয়ে যেত, তাহলে সিলেকশন প্রসেস বাতিল কেন? তাহলে তো তাদেরকে চাকরিতে রেখে দিলে, কন্টিনিউ করলে হতো। বেকার তাদেরকে আবার এক্সট্রা 10 নম্বর দিয়ে ঘুর পথে চাকরি দেওয়া, এই ডেফিনেট উদ্দেশ্য নিয়ে চাকরি দেওয়া, এই ডেফিনেট মোটিভ নিয়েই তো মমতা ব্যানার্জি 10 নম্বর দিয়েছেন। তার কারণ উনি ভালো করে জানেন যে তার আগের সিলেকশন প্রসেসের অন্য কোনো টিচাররা তারা এই সুবিধা পাবে না। তার কারণ স্থায়ী শিক্ষকরা, তার কারণ তাদের অলরেডি এজ বার হয়ে গেছে বেশিরভাগ জনের। আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই 2016 সালের সিলেকশনের এদের ইভেন যে এজ বারও হয়ে যায়, তারা সিলেকশন প্রসেসে বসতে পারবে। তাহলে কারা পাবে নাম্বারটা 2016 সালের সিলেকশন প্রসেসে? এই যত লড়াই হচ্ছে 2016 সালের সিলেকশন প্রসেসে যারা বেনিফিট পেয়েছেন তাদেরকেই ওই 10 নম্বর দিয়ে বা তাদেরকেই নাম্বার দিয়ে আবার নিয়োগ প্রক্রিয়ায় ঢোকাবো। দেখুন 1806 জন ধরা পড়েছে, তার মানে এই নয় তার বাইরে দুর্নীতিপূর্ণ নিয়োগ নেই। তার বাইরেও দুর্নীতিপূর্ণ নিয়োগ রয়েছে, টেন্টেড রয়েছে। মমতা ব্যানার্জিদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে যেন তেন প্রকারেণ ঢুকিয়ে দেওয়া। তার কারণ তাদেরকে ঢোকাতে পারলে ওকে কম টাকা ফেরত দিতে হবে। 1000 জন নিয়োগ পেয়েছে, তার মধ্যে হয়তো 700 জনের নিয়োগ হয়তো দুর্নীতিপূর্ণ, কিন্তু ধরা পড়েছে 200 জন, মানে বমাল ধরা পড়েছে। আর বাকি 500 জন বমাল ধরা পড়েনি। মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে ওই 500 জনকে বেসিক্যালি ঢুকিয়ে দিতে পারলে ওদের টাকা ফেরত দিতে হবে না, এই উদ্দেশ্য নিয়েই 10 নম্বর দেওয়া। তাহলে ভাবুন যে শিক্ষকতা পেশার সঙ্গে কারা আমাদের শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, তারা এখনো যারা টেন্টেড লিস্টে নেই, কারণ তারাই সিলেকশন প্রসেসে আছে, মামলা শুনতে নিশ্চয়ই তারাই এসেছিল, কোর্টের অভ্যন্তরে হাততালি দিচ্ছে। ওটা কোর্ট না ক্লাব? কি সিনেমা দেখতে এসছেন? কোর্টের অভ্যন্তরে হাততালি দেওয়া যে শিক্ষক, সে কি ধরনের মানে শিক্ষা প্রদান করবে? তারা নাকি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছে, তারা নাকি আবার শিক্ষক হিসেবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রচনা করবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ওরকমই হবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী। বাইরে বেরিয়ে এসে বলবে লোকের দুটো বউ থাকলে আমার দুটো বান্ধবী কেন থাকবে না? দাদা এই যে শিক্ষামন্ত্রীর কথা আপনি বললেন, শিক্ষকরা এখনো চাকরি ফেরত পায়নি, কিন্তু শিক্ষামন্ত্রীর জেল মুক্তি হয়েছে, তিনি নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের মতন ছিলেন। কোনো চোর, যে কোনো চোর যেমন সব থেকে সাধু লোক, তিনি কেন বললেন না মমতা ব্যানার্জির মতো ছিলেন, তার দলের নেত্রী? কারণ চোরও জানে যে ওটাও চোর, যে চোর সেও ভালো করে জানে ওটাও চোর। মুখ্যমন্ত্রী একমাত্র নেত্রী তার দলের, অভিষেক ব্যানার্জি না। সে তো নেতা নেত্রী, সে তো বুঝেছে যে বেসিক্যালি কার জন্য কি হয়েছে, সে তো ভালো করে বুঝেছে যে কার জন্য কি হয়েছে। দেখুন আমি বলি না যে কেন্দ্রে যতদিন বিজেপি রয়েছে, যতদিন নরেন্দ্র মোদী অমিত শাহরা ক্ষমতায় রয়েছে, এই রাজ্যে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেফ, কিচ্ছু হবে না। ফলে ভোটের আগে আবার একটা সিলেকশন প্রসেসের আগে পার্থ চ্যাটার্জি বাইরে শিক্ষক নিয়োগ হবে, আর পার্থ চ্যাটার্জির থাকবেন, এটা হতে পারে? শিক্ষক নিয়োগ হচ্ছে, পার্থ চ্যাটার্জি এসছে, তাহলে কি ফর্মের পর তার কাছেই জমা পড়বে? সে বর্তমান শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করবেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, এসএসসিকে জিজ্ঞাসা করবেন। শিক্ষক নিয়োগ ফ্যাক্ট, শিক্ষক নিয়োগ হচ্ছে, প্রসেসে আছে। পার্থ চ্যাটার্জি জেলের বাইরে এসছে। তিনি মন্ত্রী থাকা অবস্থায় কোনো দুর্নীতি করেননি, তিনি একদম সাধু। পার্থ চ্যাটার্জি হচ্ছে সাধু, বেরিয়ে চলে এসছে মানে সাধু।
তখন জেল থেকে বেরিয়ে আসা মানেই যে তিনি একদম ওই মুক্তি হয়ে গেছে, মামলা থেকে মুক্তি হয়ে গেছে, ইজ নট দ্যাট। কিন্তু ঘরে ঘরে লিফলেট যাচ্ছে, তিনি জবাব দিতে রাজি যে তিনি দুর্নীতি করেনি, তিনি নির্দোষ। একদম জবাব তো তাকে দিতেই হবে। সারা জীবন তো পার্থ চ্যাটার্জি মানে এই পার্থ চ্যাটার্জিটা নরেন্দ্র মোদী এবং বিজেপিকে পাবেন না কেন্দ্রে। প্রাইম মিনিস্টারের দপ্তরের আন্ডারে সিবিআই, সেই সিবিআই ইনভেস্টিগেশন করছে, এত প্রমাণ পার্থ চ্যাটার্জি জেলের বাইরে, মমতা ব্যানার্জিকে ডাকা হয়নি। রাজ্যের মানুষ ঠিক করুক কোন বিজেপিকে ভোট দেবে আর কোন তৃণমূলকে ভোট দেবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এসএসসির ফল প্রকাশের সময় আমরা দেখেছিলাম আপনারই একটি করা মামলা, একেবারে অমৃতা সিনহা অর্ডার দিয়েছিলেন যে এবং তিনি জেলে বসে পরীক্ষাও দিয়েছিলেন। প্রথমে ফল বেরিয়েছিল, সেটা অনুপস্থিত দেখাচ্ছিল, তারপরে সাংবাদিক একেবারে সব মিডিয়াতে হইচই হওয়ার পর তার ফল দেখা যায়। এই নিয়ে মামলাও ইতিমধ্যে করেছিলেন, কি বলবেন? দেখুন, আমি মামলা করেই তাকে পরীক্ষায় অ্যাপিয়ার করিয়েছিলাম, সে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল। সে পরীক্ষায় অ্যাপিয়ার করার পর তার খাতা দুটো যে ট্যাঙ্কে রাখা হয়েছিল, সে ট্যাঙ্ক নাম্বার, লক নাম্বার সব মেনশন ছিল, তারপরেও দেখায়নি। এগুলো হচ্ছে বেসিক্যালি নেগলিজেন্স। এই যে নেগলিজেন্ট ওয়েতে এরা বেসিক্যালি সিলেকশন প্রসেস চালায়, তার একটা চাক্ষুষ প্রমাণ। রিটেনে অ্যাবসেন্ট, পরবর্তীতে হইচই হওয়াতে তার নাম্বার দেখা গেল। বলে এটা দেখুন, সে যদি মামলা না করতো তাহলে তাকে সে পরীক্ষায় বসতে পারতো না। মামলাতে যদি এটা রেকর্ড না থাকতো, অ্যাবসেন্টই দেখিয়ে দিত। মানে দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভাগ্যিস প্রথম দিন মহামান্য বিচারপতি তিনি রায় দেওয়ার পরে মামলাটা ডিসপোজ অফ করতে চাইছিলেন। আমি বলছেন যে ডিসপোজ অফ করবেন না, পরীক্ষাটা দেখ, তারপরে। ভাগ্যিস পরীক্ষাটা দেওয়ার পরে ওটা মানে রেকর্ড ছিল না, রেকর্ড থাকলে বলতো পরীক্ষায় বসেনি। মানে এদের আমি তো মানে তৃণমূল কটাকে চিনি, এদের দুর্নীতিও জানি, না হলে বলতো ও পরীক্ষায় বসেনি। ভাগ্যিস ওটা রেকর্ড ছিল যে অর্ডারে, যে হ্যাঁ ও পরীক্ষায় বসেছিল, দুটো খাতায় জমা পড়েছে, এই ট্যাঙ্ক নাম্বারে জমা পড়েছে, এই লক নাম্বার। আমি জানতাম বলে এই চোরগুলোকে, যে এদের তো চুরির মানে বেকার, ধরুন একজনকে যদি চাকরি দিতে হয় তাহলে একজনের কমে গেল আর কি, বাজার থেকে কালেকশনটা কমে গেল আর কি। ওরা সৎ পদ্ধতিতে চাকরি দিতে খুব একটা ইচ্ছুক না। যতটা মানে সৎ পদ্ধতিতে যতটা কম দিয়ে যতটা অসৎ পদ্ধতিতে দেওয়া যায়, সেটা ওরা চেষ্টা করে সবসময়। দাদা একেবারে প্রাইমারির আজকে শেষ শুনানি ছিল, রায়দান স্থগিত রয়েছে, রিজার্ভ রয়েছে, রায়দান বাকি এখনো। ঠিক কি হলো এজলাসে যদি একটু? আমরা যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের জবাব দেওয়া হয়নি, বাইপাস হয়েছে। তার কারণ জবাব তো নেই। এটা একটা পূর্ব পরিকল্পিত বহুস্তরীয় দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই যে ধরুন বাসুরায়ন কোম্পানি, কালীঘাটের সিএ ফার্মকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তার জন্য প্রায়র গভর্নমেন্ট পারমিশন লাগতো। সেটা নেওয়া হয়েছে কি হয়নি? নিরুত্তর, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন বাইপাস। ফলে তার নিশ্চিতভাবেই পরিণতি হবে একটা নির্দিষ্টভাবে। রায় রিজার্ভড হয়েছে, যে কোনো সময় রায় প্রদান হতে পারে। সিলেকশন কমিটি আদৌ তৈরি হয়েছিল কি হয়নি? প্রপোজড হয়েছিল, তারা আদৌ কাজ করেছিল কি করেনি কেউ জানেন না। লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বিষয়ে কোনো সঠিক উত্তর নেই। টেট ফেল ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে, সব লিস্ট দেওয়া আছে। কোনো কিছুর এগেনস্টে কোনো প্রকার নির্দিষ্ট বক্তব্য নেই। প্যানেল পাবলিশড হয়েছিল কি হয়নি এখনো পর্যন্ত কেউ জানে না। প্যানেল কার বাড়িতে গেলে পাওয়া যাবে? আমি বারবার জিজ্ঞাসা করি। ব্রডশিট, ইন্টারভিউয়াররা যে নাম্বার যেখানে লিখে, যে ব্রডশিট, আজ পর্যন্ত একটা ব্রডশিট দেখাতে পারলেন না? কি এনে দেখাচ্ছে? ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তার জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট, মেডিকেল টিম। আরে সে তো বুঝলাম, বাইরে তো পুলিশ ছিল, বাইরে তো ডাক্তার বসেছিল, কিন্তু ভেতরে যে ব্রডশিট যেখানে নাম্বার পুট করা হলো, সেই ব্রডশিটটা কোথায়? সেটা হাওয়া, সেটা ডিস্ট্রয় করে দিয়েছে বাসুরায়ন কোম্পানি। কালীঘাটের সিএ ফার্মকে দিয়ে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করিয়েছে, ভালো করে হিসাব রেখে দিয়েছে, কে কত দিল, কে 7 লাখ দিল, কে 10 লাখ দিল, কে 15 লাখ দিল। মানে বেসিক্যালি ওই হিসাব রাখার জন্য জনগণের ওই যে মানে সাধারণ ছেলেমেয়েরা যে ওই ফর্ম ফিল আপ করেছে 100 টাকা, সেটা ব্যবহার করেছে। মানে ভাবুন, হিসাব রক্ষককে টাকা দেবে, সেটাও ওদের টাকা দিয়ে মিটিয়ে নিল। মানে কে কত টাকা ঘুষ দিল তারও হিসাব ওদের টাকা দিয়ে মিটিয়ে নিল। তৃণমূল কংগ্রেসের আমলে এটা হতে পারে।
বারংবার তো তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেনিয়ম অনিয়ম হচ্ছে, কিন্তু দুর্নীতি হয়নি, তো এতদিন বলে, corruption হয়নি, ইনলিগালিটিস ছিল। তার মানে মানলেন এতদিন ধরে বলেননি কেন যে ইলিগালিটিস ছিল? তা আপনার দিদি তো বলে যে কোনো ইনলিগালিটিসই নেই, সব একদম পরিষ্কার হয়েছে, দারুণ হয়েছে, করাপশন ফ্রি হয়েছে। তা আজকে কেন বলছেন বেনিয়ম অনিয়ম, মাত্র 360 জন, এসব বলছেন কেন এখন? ও ধরা পড়ে আমরা যেগুলো প্রমাণ দিই তার মানে মাত্র এতগুলো, বাকিরা সব স্বচ্ছ। আরে প্রসেসটাই তো ত্রুটিপূর্ণ, গল্প সেই এক। এসএসসিরও যা গল্প, প্রাইমারিও তাই গল্প। এসএসসিতে তাও তো 5টা এজেন্সি টেন্ডারে অংশগ্রহণ করেছিল। এখানে এস বাসুরায়ন কোম্পানি, যেখানে ওই কালীঘাটের সিএ ফার্ম, সেই ওএমআর শিট মূল্যায়ন করলো, সেই আবার সিলেকশন প্রসেস করলো। খুব পরিষ্কার যে বেসিক্যালি দায়িত্ব দিয়ে পুরো বিষয়টাকে হাপিস করে দিয়ে যে টাকা দেবে তাকে চাকরি দেওয়ার বন্দোবস্ত, আর তার হিসাব রাখবে সিএ ফার্ম। একদম পরিষ্কার ডেফিনিট উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। জাজমেন্ট কতদিনের মধ্যে দেওয়া হবে? যে কোনো সময় হতে পারে। আবারও কি তাহলে প্রাইমারিও এবার পুরো বাতিল? যা হবে আদালত যা রায় দেবে তাই হবে।